ভেরি গুড মর্নিং এভরিওয়ান। সরি, আমার একটু টেকনিক্যাল সমস্যার জন্য একটু দেরি হয়ে গেল ক্লাসটা শুরু করতে। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সবাইকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছো। আজ একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এই ক্লাসটাতে একটা কমপ্লিট আলোচনা, একটা লং ক্লাস থাকছে এবং এখানে একটা কমপ্লিট আলোচনা থাকছে পিএসসি ক্লার্কশিপ বিষয়। তো সবাই খুব তাড়াতাড়ি জয়েন করে যাও, আমরা আলোচনা শুরু করব এবং আমি চেষ্টা করব আজ ক্লার্কশিপের একটা ওভারঅল ওভারভিউ অর্থাৎ ওভারঅল আলোচনা তোমাদের সাথে করার মেন্সের জন্য যে বিষয়গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলোর একটা ওভারঅল আলোচনা করার। ওকে, সো গুড মর্নিং প্রসেনজিৎ, সবাই খুব তাড়াতাড়ি জয়েন করে যাও। আমরা শুরু করব ক্লাস এবং একটা কমপ্লিট আলোচনা থাকবে তোমাদের জন্য। ওকে, পিএসসি ক্লার্কশিপের একটা সম্পূর্ণ আলোচনা, অর্থাৎ এই মুহূর্তে যেখানে ক্যালেন্ডারে যে ডেটটা মেনশন করা আছে সেটা খুব বেশি দূরে নয়, সময় আমরা খুব অনেকটা পাবো না। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিভাবে আমরা প্রিপারেশন করব, অনেকেরই হয়তো একটা মানে অনিশ্চয়তা যে আমার কাট অফটা আসবে কিনা, এসবের কারণে হয়তো প্রিপারেশনটা এখনো সেভাবে ভালো হয়নি। তো সেই সমস্ত কারণে আমরা পুরো ওভারঅল বিষয়টা নিয়ে আলোচনা করব যে টাইম ম্যানেজমেন্ট কেমন করে করব, ক্লার্কশিপের বাংলা সিলেবাসই বা কি, সম্পূর্ণ বিষয়টা আজকের ক্লাসে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। ওকে, সো লেটস স্টার্ট। যারা ক্লাসে জয়েন করছো তারা অবশ্যই ক্লাসটাকে শেয়ার এবং লাইক করতে কিন্তু ভুলবে না। যারা ক্লাসে জয়েন করছো তারা কিন্তু অবশ্যই ক্লাসটাকে শেয়ার এবং লাইক করে দিও। ওকে, সো লেটস স্টার্ট। আজকে ক্লাস আমি আবারও বলছি একটা কমপ্লিট ওভারভিউ ক্লার্কশিপ প্রিপারেশন সম্পর্কে, এবং আমি চেষ্টা করব যে আজকের ক্লাসে সমস্ত বিষয়গুলোই কিছুটা কিছুটা করে তোমাদের সামনে তার থিওরি বা কিভাবে প্র্যাকটিস করবে এই বিষয়গুলো বা ঠিক কি কি জিনিস প্রয়োজন ক্লার্কশিপের বেঙ্গলি প্র্যাকটিসের জন্য, কিভাবে আমরা 40+ স্কোর করব। এত আলোচনার একটাই মাত্র কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে স্কোর 40+, এটা আমাদের লক্ষ্য। তো তার জন্য কিভাবে প্রিপারেশনটা আমরা এগিয়ে নিয়ে যাব। ওকে, সো লেটস স্টার্ট। পিএসসি ক্লার্কশিপের বেঙ্গলি সিলেবাস খুব সংক্ষিপ্ত, ছোট্ট একটা সিলেবাস, খুব একটা বড় একেবারেই নয়। কি কি থাকছে? ট্রান্সলেশন 20 মার্কসের। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ক্লার্কশিপ বেঙ্গলি সিলেবাস, ট্রান্সলেশন 20 মার্কসের থাকছে, প্রেসি থাকছে 15 নম্বর এবং রিপোর্ট থাকছে 15 নম্বর। ট্রান্সলেশন 20 নম্বর, প্রেসি থাকছে 15 নম্বর এবং রিপোর্ট থাকছে 15 নম্বর। ঠিক আছে, তো এই তিনটে টপিকই আমাদের আলোচনার বিষয়বস্তু। এই তিনটে টপিকই আমাদের আলোচনার বিষয়বস্তু। হয়তো সিলেবাসটা দেখে খুবই সংক্ষিপ্ত মনে হচ্ছে, কিন্তু এতটাও বিষয়টা সংক্ষিপ্ত নয়। আমাদের পরিশ্রম তো অবশ্যই রয়েছে। তো সেই ওয়েটা অর্থাৎ পদ্ধতিটা প্র্যাকটিসে সেটা নিয়ে আলোচনা করব। ক্লার্কশিপের সব থেকে বড় চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ টাইম ম্যানেজমেন্ট। ক্লার্কশিপের বিগেস্ট চ্যালেঞ্জ। আমি ভালো লিখতে পারি, প্রতিবেদন ভালো শিখেছি, সারমর্ম বঙ্গানুবাদ ভালো লিখতে শিখেছি, কিন্তু আমি সময়ে লিখতে পাচ্ছি না, তাহলে কিন্তু ক্লার্কশিপে বড় সমস্যা। মাত্র 3টে টপিক, পরীক্ষা 50 নম্বরের, সেখানে আমি যদি 3টেই না লিখে আসতে পারি তাহলে কিন্তু সমস্যা প্রবল। তাই ভালো নম্বর বা 40+ আমাকে যদি স্কোর করতে হয় তাহলে আমাকে কিন্তু সময়ের মধ্যে 3টে টপিকই শেষ করে আসতে হবে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং ক্লার্কশিপের জন্য তোমরা যারা প্র্যাকটিস করছো তারা যখনই প্র্যাকটিস করবে তখনই তোমাদের করণীয় যেটা তা হলো এই টাইম ম্যানেজমেন্টটা সবসময় ফলো করা। অর্থাৎ যখন তুমি রিপোর্ট রাইটিং করছো, সরি এটা ট্রান্সলেশন হবে, রিপোর্ট হবে না। যখন তুমি ট্রান্সলেশন রাইটিং করছো অর্থাৎ বঙ্গানুবাদ লিখছো, তখন তোমার টাইমটা থাকবে 5 to 7 মিনিটস। এবং প্রথম থেকেই তুমি যদি, হ্যাঁ, এবং প্রথম থেকেই তুমি যদি 5 to 7 মিনিটস ধরে প্র্যাকটিস করো ট্রান্সলেশনের, তাহলে বিষয়টা খুব ভালো হয়। প্রথম থেকেই তুমি প্র্যাকটিস করবে 5 to 7 মিনিটস ধরে।
প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হতে পারে, তারপর ক্রমশ কিন্তু ব্যাপারটা তোমার অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে যাবে যে তুমি একটা ট্রান্সলেশন করবে 5 to 7 মিনিটস এর মধ্যে। প্রেসি প্রেসি মোটামুটি ক্লার্কশিপে যে স্ট্যান্ডার্ডে আসে সেটা 10 মিনিটে করাই যায়। তবে বিষয়টা অবশ্যই আগে থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি সাডেনলি পরীক্ষার হলে গিয়ে 10 মিনিটে প্রেসি লিখতে পারবে না। তাই এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু লেখার মতো প্র্যাকটিসের একটা বিষয়, এবং যেটা সবাই গোলমাল করে ফেলে সেটা কিন্তু এই টাইম ম্যানেজমেন্ট। রিপোর্ট 12 to 15 মিনিটস, ম্যাক্সিমাম টাইমিং 12 to 15 মিনিটস। তাহলে ওখানে দিচ্ছ ট্রান্সলেশনে 5 to 7 মিনিটস, দেন প্রেসিতে দিচ্ছ 10 মিনিটস, এবং রিপোর্টে দিচ্ছ 12 to 15 মিনিটস। এইভাবে আমরা সময়টাকে ভাগ করে নেব 30 মিনিটের, কারণ 1 ঘন্টার পরীক্ষা, তোমাকে 30 মিনিট দিতে হবে ইংলিশ এবং 30 মিনিট দিতে হবে বাংলার জন্য। ওকে, তো সেখানে বাংলার ক্ষেত্রে আমি বিষয়টাকে এইভাবে সাজিয়ে নিতে বলবো। ট্রান্সলেশনটা আগে রাখতে বলছি। কেন রাখতে বলছি আগে? ট্রান্সলেশন আগে রাখার কারণ হলো, ট্রান্সলেশনে তুমি একটা প্যাসেজ পেয়ে যাচ্ছ, তোমাকে কিন্তু খুব বেশি ভাবতে হচ্ছে না বিষয়টা নিয়ে, এবং যখন তুমি খুব বেশি ভাবতে তোমাকে হচ্ছে না, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং স্পিডটাও তুমি পেয়ে যাবে। এবং প্রথমেই এটা খুব স্বাভাবিক ব্যাপার, আমি যখন এক্সাম শুরু করছি আমার স্পিডটা কিন্তু ওই পর্যায়ে থাকবে না। যখন আমি শেষ লেখাটা করছি তখন আমার স্পিডটা যে পর্যায়ে, সেই পর্যায়ে কিন্তু প্রথম লেখাটার সময় স্পিডটা থাকবে না। তো প্রথম লেখায় যদি আমার একটা সাপোর্ট থাকে, যেমন ধরো এখানে আমি যেটা বললাম যে ট্রান্সলেশনে আমি তো একটা প্যাসেজ পেয়েই যাচ্ছি, যখন একটা প্যাসেজ পেয়ে যাচ্ছি তখন ট্রান্সলেশনের ক্ষেত্রে আমার কাজটা সহজ হয়, এবং 5 to 7 মিনিটের মধ্যে আমাকে কাজটা করতে হবে, এবং বাড়িতে প্র্যাকটিসটা আমাকে ওইভাবে করতে হবে। আমাদের যে পেড ব্যাচ আছে সেখানে কিন্তু আমরা এইভাবেই প্র্যাকটিস করে থাকি, এবং এই যে ইভ্যালুয়েশন গুলো হচ্ছে এখনো পর্যন্ত মোটামুটি 4টে ইভ্যালুয়েশন হয়ে গেছে, মক টেস্ট যাকে বলা হয়, সেখানেও কিন্তু টাইমটা ফ্যাক্টর। তুমি 1 ঘন্টা ধরে বসে লিখলে তাহলে কিন্তু সেটা কোনো কাজের কথা না। না অনিত, এইটা করলে কিন্তু হবে না, এইটা করলে হবে না। তোমাকে সময়ের মধ্যে সবটুকু কমপ্লিট করতে হবে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট 5 to 7 মিনিটস, প্রেসি 10 মিনিটস। তুমি একটু শুরু করো, প্রথম প্রথম দেখবে তুমি কমপ্লিট করতে পারছো না, তারপর দেখবে বিষয়টা তোমার অভ্যেসের মধ্যে চলে আসছে। কেন সঞ্জয়? তাহলে টাইম ম্যানেজমেন্টটা ক্লিয়ার? কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করব? প্রথমে ট্রান্সলেশনকে দিচ্ছি সময় 5 থেকে 7 মিনিট, দেন প্রেসি 10 মিনিটস, রিপোর্ট 12 to 15 মিনিটস। এটা একটু বাড়িতে অভ্যেসের মাধ্যমে ফলো করে দেখো, দেখবে যে টাইম ম্যানেজমেন্ট খুব কঠিন ব্যাপার নয়, কিন্তু তুমি সাডেনলি পরীক্ষার হলে গিয়ে কাজটা করতে পারবে না। যেভাবে আমরা পরীক্ষায় লিখবো, আমি আজ থিওরি অংশটা সেভাবেই সাজিয়েছি। বঙ্গানুবাদ, সারাংশ এবং প্রতিবেদন সবটাই আজ আলোচনার মধ্যে রাখবো। যেহেতু আমাদের এই নিউ চ্যানেলে আরো অনেক নিউ যারা আমার ক্লাস হয়তো আজও মানে এখনো ফলো করনি, বিশেষ করে তাদের জন্য একটু ওভারঅল বিষয়টা আমি আজ আলোচনা করব। প্রথম শুরু করছি বঙ্গানুবাদ, যার জন্য আমাদের সময় কত বরাদ্দ বলেছি? 5 to 7 মিনিটস, তাই তো? আর নম্বর কত? এটা 20 মার্কস। সব থেকে বেশি নম্বরটা কিন্তু বঙ্গানুবাদে রয়েছে। সুতরাং বঙ্গানুবাদ এটা তো ভীষণ সহজ, এটা ভেবে ব্যাপারটাকে গুরুত্বহীন মনে করার কিন্তু কোনো কারণ নেই। গুড মর্নিং পাপাই। বঙ্গানুবাদের ক্ষেত্রে ফার্স্ট কনফিউশন এবং প্রথম ভুল যেটা সবাই করে সেটা হচ্ছে প্যাসেজটা পড়ে শব্দগুলো বাংলা লিখতে শুরু করে দেয়। এই বিষয়টাকে ও আচ্ছা সঞ্জয়, ভেরি সরি টু হিয়ার দ্যাট। আর কি করা যাবে বলো, পৃথিবীর নিয়ম এটা, শক্ত সামলে উঠতেই হবে। আচ্ছা, আক্ষরিক অনুবাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে শব্দগুলোর অনুবাদ। শব্দগুলো আমরা একেবারেই অনুবাদ করব না। দেখবে গুগল ট্রান্সলেটর বা বিভিন্ন সময় এই যে ডাবিং ডাবিং বা গুগল ট্রান্সলেশনের ক্ষেত্রে এই ধরনের অনুবাদগুলো করা হয়, আমাদের নিজেদেরই কানে লাগে। আক্ষরিক অনুবাদ একদম করা যাবে না বঙ্গানুবাদে, তাতে ভালো নম্বর কখনোই হয় না। তাই শব্দের অনুবাদ একদম নৈব নৈব চ, একদমই করা যাবে না। ভাবানুবাদ, ভাবানুবাদ কি? জেনারেলি সাহিত্যে ভাবানুবাদ হয়, পুরো প্যাসেজটা তুমি পড়লে, পড়ে নিয়ে তার যে মূল ভাবটা সেটা তুমি লিখলে নিজের ভাষায়,
এটাও করা যায় না। এটা সাহিত্যিক অনুবাদ, এটা কম্পিটিটিভ এক্সামে করা যায় না। সুতরাং আক্ষরিক অনুবাদও বাদ, ভাবানুবাদও বাদ। তাহলে আমাদের পরীক্ষার ক্ষেত্রে করণীয় কি? আমাদের পরীক্ষার ক্ষেত্রে করণীয় যেটা, তা হলো বাক্যানুসারী অনুবাদ, অর্থাৎ বাক্যকে অনুসরণ করে অনুবাদ। অর্থাৎ আমরা শব্দ পড়ে অনুবাদ করছি না, আমরা বাক্য পড়ে অনুবাদ করছি। কেন এটা? তার কারণ ইংরেজি বাক্যের গঠন আর বাংলা বাক্যের গঠন দুটো কখনোই এক নয়। এবং যেহেতু ইংরেজি বাক্যের গঠন আর বাংলা বাক্যের গঠন এক নয়, তাই তুমি যদি ইংরেজি বাক্যের গঠনের ফরম্যাটে বাংলা বাক্যের গঠন লেখো, তাহলে বিষয়টা একেবারেই ভুল হয়ে যায়। সেই জন্য আমরা বাক্যটাকে পড়ে তাকে উপযুক্ত বাংলা বাক্য হিসেবে ট্রান্সলেট করব, এবং এটাই হচ্ছে উৎকৃষ্ট বঙ্গানুবাদ, অর্থাৎ এটাই সার্থক বঙ্গানুবাদ, সঠিক বঙ্গানুবাদ। ঠিক আছে? যেটা বাক্যানুসারী বঙ্গানুবাদ, অর্থাৎ আমরা বাক্যকে ফলো করে যে বঙ্গানুবাদ করতে পারবো। নেক্সট, এই বাক্যানুসারী বঙ্গানুবাদ করতে গেলে আমাদের কতগুলো সাধারণ নিয়ম মানতে হবে। কতগুলো সাধারণ নিয়ম আমরা মানবো এই বাক্যানুসারী বঙ্গানুবাদ করার জন্য। সেই সাধারণ নিয়মগুলো কি কি সেটা আমি একটু ওভারঅল আলোচনা করব। খুব কঠিন কিছু নিয়ম নয়, একেবারেই সহজ কিছু নিয়ম। সেই নিয়মগুলো আমি একটু আলোচনা করব। এই মুহূর্তে স্ক্রিনে তোমাদের এই বঙ্গানুবাদের নিয়ম বিধি রয়েছে, তোমরা জাস্ট একবার 1 মিনিটের জন্য পুরো বিষয়টা রিডিং পড়ো। বঙ্গানুবাদের নিয়ম বিধির ক্ষেত্রে প্রথম যে নিয়মটা একেবারে 1 নম্বর বুলেটে রয়েছে, দেখো, টেন্স। এই জায়গাটা ভীষণই গুরুত্বপূর্ণ। প্রতিটি প্যাসেজের প্রতিটি সেন্টেন্সের টেন্সটা আমাকে দেখতে হবে, এবং সেই টেন্সটা আমি বদলাতে পারবো না, সেই টেন্সটা আমার একই থাকবে। অর্থাৎ একটা প্যাসেজে প্রথম বাক্যে প্রেজেন্ট টেন্স, তারপরের বাক্যে প্রেজেন্ট টেন্স, তারপরের বাক্যে পাস্ট টেন্স, এটা কিন্তু হতেই পারে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এটা একেবারেই হতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। টেন্স যে বাক্যে যেমন থাকবে আমাদের কিন্তু সেই বাক্যের সেই টেন্সটাকেই ফলো করতে হবে। ঠিক আছে? তারপর আসছি প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি এটা অপরিবর্তনীয়। এটা নিয়ে আমাদের কনফিউশন হয় যে কোটেশনের মধ্যে যা আছে সেটা নিয়ে কি করব, সেটাকে কি উক্তি পরিবর্তন করে লিখবো? একদমই নয়। তোমাকে ডিরেক্ট স্পিচে যেটা দেওয়া আছে সেটাই তুমি লিখবে। ডিরেক্ট স্পিচে তোমাকে যেটা দেওয়া আছে সেটা তুমি ডিরেক্ট স্পিচেই লিখবে, সেটাকে কোনোভাবেই পরিবর্তন করার চেষ্টা করবে না। কেবলমাত্র তুমি ইংলিশটাকে বাংলা করছো, স্পিচ বা উক্তির কোনো রকম পরিবর্তন তুমি করছো না। এটা নিয়েও কিন্তু অনেক সময় কনফিউশন হয় অনেকের, যে কোটেশনের মধ্যে যদি কিছু থাকে সেটা নিয়ে কিভাবে লিখবো। সেটা যেমন আছে তেমনই থাকবে। 3 নম্বর পয়েন্টে যাওয়ার আগে আমি 4 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর সাবজেক্ট অবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা ইংলিশ বাক্যের গঠন, আর সাবজেক্ট অবজেক্ট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া একেবারে শেষে, এটা বাংলা বাক্যের গঠন। আমরা যদি ইংরেজি বাক্যের গঠন অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যে কারণে আমি আক্ষরিক অনুবাদ করতে বারণ করলাম, এই ইয়েটা ফলো করি, এই প্যাটার্নটা ফলো করি, তাহলে কি সেটা বাংলা বাক্য হয়ে উঠবে? কখনোই নয়। তাহলে আমরা যখন ট্রান্সলেশন করব তখন আমাদের সাবজেক্ট অবজেক্ট ভার্বে বিষয়টাকে ট্রান্সফার করতে হবে। অর্থাৎ বাংলা বাক্যে আমি যখন ট্রান্সলেশন করছি সেটা যেন উপযুক্ত বাংলা বাক্য হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এই কারণেই এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর সাবজেক্ট অবজেক্ট ভার্ব এইভাবে করা যায়। সেই কারণে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাও কিন্তু ভাঙা যায়। সেন্টেন্সের যে 3টে ধরন, ইংলিশে আমরা জানি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর বাংলায় সরল জটিল যৌগিক। আমি দেখলাম একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা বাংলায় লিখতে গেলে ভালো শোনাচ্ছে না, সেক্ষেত্রে আমি কি করব, ওটাকে দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে পারি, কিন্তু কোনো রকম ডেটা মিস করা চলবে না। যেমন ডেটা আছে তেমনটাই আমাদের রাখতে হবে। এটা করা যায়, এতে কোনো অসুবিধা নেই। এরকম বহু নমুনা আমি তোমাদের ক্লাসে করাবো, যেখানে হয়তো কম্পাউন্ড সেন্টেন্স ভাঙা হয়েছে বা কমপ্লেক্স সেন্টেন্স ভাঙা হয়েছে।
তার কারণ বাংলার বাক্য হিসেবে সেটা হয়তো ভালো হচ্ছে না। এটা করা যায়। প্রপার নাউনে আমি পরে আসছি। তার আগে ফ্রেজাল ভার্ব ফ্রেজেস ইডিয়ামস সঠিক অর্থে লিখতে হবে। দেখো আমি যদি একটা সেন্টেন্স এখানে বলি তোমাদের, হি লেফট নো স্টোন আনটার্নড। হি লেফট নো স্টোন আনটার্নড, আমি এর বাংলা অনুবাদ করব, সে কোনো পাথর করাবো, সে কোনো পাথর, আজ ওভারঅল ক্লাস সঞ্জয়, আজ থিওরিও হবে কোয়েশ্চেনও হবে, সে কোনো পাথর না সরিয়ে রাখলো না। এটাকে আমি ঠিক লিখলাম? এটা আমি ভুল লিখলাম, কারণ এটা আক্ষরিক অনুবাদ করা হয়ে গেল। এর অর্থ কি? সে চেষ্টার কোনো ত্রুটি রাখলো না। ফ্রেজাল বা ফ্রেজাল ভার্ব ফ্রেজেস ইডিয়ামস এর অর্থ যদি জানা না থাকে এটা এড়িয়ে যাওয়াই ভালো, সেখানে ভাবানুবাদের আশ্রয় নেওয়া ভালো। কিছু বিদেশি শব্দ যা বাংলায় প্রচলিত, যেমন ধরো কম্পিউটার, অ্যাম্বুলেন্স, এগুলো বাংলা হরফে লিখবো। এগুলোকে যন্ত্রগণক বা সেবা যান এসব করার কোনো প্রয়োজনীয়তাই নেই, কারণ বর্তমানে এগুলো আমাদের ভাষারই অন্তর্ভুক্ত হয়ে গেছে। বিষয়টা অবশ্যই সহজবোধ্য হবে। প্রপার নাউনের নিয়ম আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। শুধু জেনে নাও যে এই নিয়মটা বিদেশি শব্দের ক্ষেত্রে, বিদেশি শব্দ যখন আমরা ট্রান্সলেট করছি, বিদেশি প্রপার নাউন, বিদেশি নাম যখন আমরা ট্রান্সলেট করছি, তখন তার কিছু বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো আমি অবশ্যই পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ ওভারঅল থিওরিটা আলোচনা করছি, তাই আজ এই পোর্শনটা একটু স্কিপ করে গেলাম। তাহলে পুরো নিয়মগুলো আমাদের সামনে স্পষ্ট পরিষ্কার ভাবে রয়েছে। এই নিয়মগুলো আমরা যখন সার্থক বঙ্গানুবাদ করছি তখন আমাদের মাথায় রাখতে হবে। এগুলো বঙ্গানুবাদের নিয়ম বিধি। নিয়ম জানার পর এবার অবশ্যই আমাদের যেতে হবে কোথায়? প্র্যাকটিসে। দেখো ক্লার্কশিপের মোটামুটি যদি পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার আমরা স্টাডি করি, তাহলে দেখব যে ডিফিকাল্টি লেভেল হাই কখনোই নয়। ডিফিকাল্টি লেভেল মেনলি লো টু মিডিয়াম। সবকিছু ডিফিকাল্টি লেভেল থাকে তো একটা, লো টু মিডিয়াম হচ্ছে ডিফিকাল্টি লেভেল। দেখো আমি একবার বিষয়টা পড়ছি। Once a soldier was made a prisoner of war. After a few years the war ended and he was released. এটা past tense এ আছে। One day while he was walking near a market, he saw a bird seller with a cage full of birds for sale. The soldier bought the cage and then set all the birds free one by one. এখানে একটা ফুল স্টপ হবে, সরি। When the people around asked him about his strange behavior, he replied, I know the agony of captivity. দেখো এখানে কিন্তু একটা কোটেশন রয়েছে, ঠিক আছে, এবং এই পুরো প্যাসেজটা পাস্ট টেন্সে লেখা রয়েছে। আর যেটা খুবই ইম্পর্টেন্ট, কেন আমি বললাম সেন্টেন্স গুলোকে অনুসরণ করতে, একটা সেন্টেন্সও যেন মিস না হয়, কারণ বঙ্গানুবাদের চেকিং যখন হবে, যখন ইভ্যালুয়েশন হবে, তখন কিন্তু এক একটা সেন্টেন্সের ভিত্তিতে তোমাকে মার্কস দেওয়া হবে। এক একটা সেন্টেন্স এবং তার যে ইম্পর্টেন্ট কিওয়ার্ডস, সেগুলোর ভিত্তিতে কিন্তু তোমাকে মার্কস দেওয়া হবে, ঠিক আছে। তাহলে আমরা এবার একটু দেখে নিই যে আমরা ট্রান্সলেশনটা কিভাবে করলাম। সহজ, এটা খুব একটা কঠিন একেবারেই নয়, শুধু নিয়মগুলো আমাদের মাথায় রাখতে হবে। এক সময় এক সৈনিক যুদ্ধবন্দী হয়েছিলেন। হন বললেও অসুবিধা কিছু নেই। কয়েক বছর পরে যুদ্ধ শেষ হলে তিনি মুক্তি পেলেন। পেয়েছিলেন না লিখলেই ভালো, কারণ পেলেন বললেও আমাদের পাস্ট টেন্সটাই বোঝায় আর কি। একদিন যখন তিনি একটা বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন একজন পাখি বিক্রেতা খাঁচা ভর্তি কিছু পাখি বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। সহজ সরল সেন্টেন্স, কোনো কঠিন ব্যাপার নয়। সৈনিকটি খাঁচাটি কিনে নিলেন এবং একটি একটি করে সমস্ত পাখিকে মুক্ত করে দিলেন। তার আশেপাশের লোকজন যখন এই অদ্ভুত আচরণের ব্যাপারে জানতে চাইল, তখন তিনি উত্তর দিলেন, এটা ডাবল কোটেশনে যেমন আছে তেমনই আমাকে লিখতে হবে, বন্দি দশার যন্ত্রণা আমি জানি। কি বলছেন?
I know the agony of captivity. আচ্ছা, এই যে আমি একটু বলে নিই, এই যে নোটস গুলো আমি ক্লাসে আলোচনা করছি, এই যে বিভিন্ন ক্লাস এবং খুব তাড়াতাড়ি WBPSC সুপার কোচিং এই চ্যানেলে আমি একটা ফ্রি লাইভ ব্যাচ আনতে চলেছি WBPSC র জন্য, যেখানে বাংলা ডেসক্রিপটিভ এবং গ্রামারের আলোচনা থাকবে। আমি জানিয়ে দেবো ডিটেলসে। তো তার জন্য আমার এই নোটস গুলো পাওয়ার জন্য আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করতে হবে, সহেলি ম্যাম আন্ডারস্কোর টেক্সটবুক। সহেলি ম্যাম আন্ডারস্কোর টেক্সটবুক এই চ্যানেলে কিন্তু জয়েন করে যেতে হবে নোটস গুলো পাওয়ার জন্য এবং ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি আমি হয়তো নেক্সট উইকেই এই ফ্রি লাইভ ব্যাচটা শুরু করব, যা তোমাদের সামনের এক্সাম গুলোর জন্য অনেকটাই কার্যকরী হবে। তো এই হলো আমাদের মডেল আনসার বলতে পারো। দেখো, খুব সহজ ভাষায় লেখা, কিন্তু প্রত্যেকটা বাংলা বাক্য হয়ে উঠেছে। আক্ষরিক অনুবাদ, যেটা কিনা শুনলে আমাদেরই নিজের কানে খারাপ লাগে, তেমনটা কিন্তু একদমই নয়। Once a soldier was made a prisoner of war. এক সময় এক সৈনিক যুদ্ধবন্দী হয়েছিলেন। এক সময়টাকে আমরা একদাও লিখতে পারি, তাতে গল্পের একটা চাল তৈরি হয়। এক সময়টাকে আমরা একদাও লিখতে পারি, হ্যাঁ, তাতে গল্পের একটা চাল তৈরি হয়, সেটা কিন্তু ভালোই লাগে। After a few years the war ended and he was released. একদিন যখন কয়েক বছর পরে যুদ্ধ শেষ হলে তিনি মুক্তি পেলেন। One day while he was walking near a market, he saw a bird seller with a cage full of birds for sale. একদিন যখন তিনি একটি বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন একজন পাখি বিক্রেতা খাঁচা ভর্তি কিছু পাখি বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। দেখো, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা, কোনো কঠিন ভাষায় লেখা নয়। তুমিও সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু বিষয়টি যথাযথ হবে, বাংলা বাক্যের গঠনটা যথাযথ হবে, যে শব্দগুলো তুমি ব্যবহার করছো সেটা যথাযথ হবে। অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ রাইটিং শুড বি গুড। তুমি নম্বরটা কিসের ভিত্তিতে পাচ্ছ? তুমি স্ট্যান্ডার্ড অফ রাইটিং, প্রত্যেকটা সেন্টেন্স তোমাকে ফলো করতে হবে, প্রতিটা সেন্টেন্স তোমাকে প্রপার বাংলা বাক্যের গঠনে ট্রান্সলেট করতে হবে, এবং তার জন্য কিছু বেসিক নিয়ম আছে যেগুলো আমি আগের স্লাইডে আলোচনা করলাম, এবং এরকম বহু প্র্যাকটিস আমরা করব ক্লাসে, সো ডোন্ট ওয়ারি। চলো আরো একটা উদাহরণ, আরো একটা নমুনা একটু আলোচনা করি। A Chinese lady who was on a visit to India. আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দ। খুবই ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো রয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমাদের সব সময়ের জন্য ট্রান্সলেট করে ফেলতে হবে। A Chinese lady who was on a visit to India some years ago said that she was mesmerized with the beauty of Taj Mahal of Agra. Chinese lady visit to India some years ago, mesmerized beauty of Taj Mahal of Agra. If she had seen nothing else than that in India, she would have felt that her visit had not been in vain. She spoke about what even China had learned from India. India had taught the people of China love for peace and tranquility. It had told them that they should live in a spirit of cooperation. আমি কিন্তু ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলোতে আন্ডারলাইন করছি, with the people of other countries. একদম যে টেন্সে দেওয়া থাকবে সেই টেন্সেই অনুবাদ করতে হবে, সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। That is to say that they should help other people and not subdue or destroy them. She also spoke about those Chinese scholars who had visited India thousands of years ago and established a contact between the two countries. She failed FELT, that India had always been a source of good not only to China but to the world at large. পুরো প্যাসেজটা আমি পড়লাম, বোঝাই যাচ্ছে এটা পাস্ট টেন্সে লেখা আছে, সুতরাং আমরা যে টেন্সটা ফলো করব তা হলো পাস্ট টেন্স, তাই তো? দেখো, A Chinese lady who was on a visit to India some years ago said that she was mesmerized with the beauty of Taj Mahal of Agra. একজন চৈনিক ভদ্র মহিলা যিনি কিছু বছর আগে ভারত ভ্রমণে আসেন, তিনি বলেন
আগ্রায় অবস্থিত তাজমহলের সৌন্দর্যে তিনি অভিভূত হয়েছেন। ভারতবর্ষের অন্য কিছু দর্শন না করলেও তিনি ভাববেন তার যাত্রা ব্যর্থ হয়নি। তিনি বলেন বা তিনি বলেছিলেনও হতে পারে, চীন দেশ ভারতবর্ষ থেকে কি শিখেছে? ভারত সে দেশের অধিবাসীদের শিখিয়েছিল শান্তি বা প্রশান্তির প্রতি প্রগাঢ় ভালোবাসা। আরো শিখিয়েছিল অন্যান্য দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার। দেখো, কোনো কিওয়ার্ড আমি এখানে মিস করিনি। প্রত্যেকটি কিওয়ার্ড এখানে একদম যেমন ইংলিশ প্যাসেজে আছে ঠিক সেইভাবেই তার প্রপার ট্রান্সলেশনে এখানে চলে এসেছে। শিখিয়েছিল একে অপরকে সাহায্য করতে, অবদমন বা ধ্বংস করতে নয়। তিনি আরো বলেন সেই সকল মহান চৈনিক ব্যক্তিত্বের কথা যারা হাজার হাজার বছর আগে ভারতে আসেন এবং দুই দেশের মধ্যে সংযোগ ও গভীর সম্পর্ক স্থাপন করেন। তিনি উপলব্ধি করেন কেবলমাত্র চীন দেশের কাছে নয়, ভারতবর্ষ বিশ্বের কাছে মহানুভবতার এক দৃষ্টান্ত। একটা কিওয়ার্ডও কিন্তু আমি মিস করিনি, প্রতিটা কিওয়ার্ডকে আমি রেখেছি এবং একদম সেন্টেন্স ধরে ধরে প্যাসেজের ট্রান্সলেশন করেছি। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ডটাই মোটামুটি আসে, খুব কঠিন কিছু আসে না। হ্যাঁ, তবে একদম মানে আরো কঠিন আসতেই পারে না এরকম তো নয় ব্যাপারটা। তাই আমরা অবশ্যই প্র্যাকটিসে আরেকটু হয়তো হাই লেভেল রাখবো। লো টু মিডিয়ামটাই আমাদের ক্লার্কশিপের জন্য বেশি প্র্যাকটিস করতে হবে, স্পেশালি মিডিয়াম, এবং তার সাথে সাথে আমাদের হাই লেভেলটাও প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে কিছু, যেহেতু তোমাদের সামনে মিসলেনিয়াসও থাকছে। মিসলেনিয়াসেও আজকাল এই স্ট্যান্ডার্ডটাই আসছে। যদি বঙ্গানুবাদ রিলেটেড কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো, আমি চেষ্টা করব অবশ্যই সেই ডাউট ক্লিয়ার করার। আবারও বলছি, সবটাই কিন্তু ভীষণভাবে প্র্যাকটিসের ব্যাপার। এবং এই যে প্র্যাকটিস সেটগুলো যেগুলো আমি ক্লাসে ডিসকাস করছি সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি শেয়ার করে দেবো। ওকে, আচ্ছা, পরবর্তী টপিক অর্থাৎ সারমর্মে যাওয়ার আগে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা তথ্য দিয়ে দিয়ে এই মুহূর্তে দোল পূর্ণিমার সেল কিন্তু আজকেই লাস্ট ডেট। 90% অফ, যেখানে তোমরা বেঙ্গল টাইগার, যেখানে সেন্ট্রাল এবং স্টেটের সমস্ত কোর্স তোমরা অ্যাক্সেস করতে পারবে, সেটা মাত্র 999 টাকায় পাচ্ছ। অল রেলওয়ে এক্সাম বেঙ্গলি 599, এসএসসি জিডি বেঙ্গলি 498, WBPSC ক্লার্কশিপ 649, ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ কনস্টেবল 507। মাত্র এই মূল্যে তোমরা পেয়ে যাচ্ছ আপ টু 90% অফ। সেখানে আমার কোড ইউজ করতে পারো, সহেলি আমার কোড, SAHELI, সহেলি আমার কোড। এই কোড ইউজ করলে তোমরা সম্পূর্ণভাবে এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবে। এবং খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্যাচও হয়তো আসতে চলেছে ক্লার্কশিপের জন্য, তাই একদম দেরি করো না, এই অফার প্রাইস সব সময় পাবে না। নির্বাচন ব্যাচের টাইমটা থাকে, আমার ক্লাসের টাইমটা থাকে সোম শুক্র 9টা থেকে, সোম শুক্র 9টা থেকে। ঠিক আছে, নেক্সট, এবার চলে আসছি আমরা সারমর্মের আলোচনায়। আজ আমি আবারও বলছি, চেষ্টা করছি তোমাদের জন্য একটু ওভারঅল ক্লার্কশিপের জন্য কি কি প্রয়োজন তার একটা কমপ্লিট ধারণা দেওয়ার আমি চেষ্টা করছি। ওকে, সারমর্মের সাধারণ নিয়ম কি কি, জেনারেলি কি কি বিষয়গুলো আমরা সারমর্মের ক্ষেত্রে পাই। দেখো, সারমর্ম শুরু করতে হয় শিরোনাম দিয়ে, তাই আমি শিরোনামটাকেই প্রথমে রাখলাম। সারমর্ম লিখতে গেলে শিরোনামটা ম্যান্ডেটারি, কারণ শিরোনামে একটা নম্বর তোমার বরাদ্দ থাকে। যদি 15 নম্বরের সারমর্ম হয় সেখানে 1 বা 2 একটা নম্বর বরাদ্দ থাকে কেবলমাত্র শিরোনামের জন্য। ঠিক আছে, নেক্সট, সারমর্মের একদম বেসিক পয়েন্ট হচ্ছে 1/3, 1/3। সম্পূর্ণ শব্দ সংখ্যা তোমাকে গুনে ফেলতে হবে এবং তার 1/3 করতে হবে। সাপোজ শব্দ আছে 210টা, তুমি 1/3 করলে 70টা হলো। 70টাকে একটা রেঞ্জে ফেলে নেবো আমরা 65 to 75। 65 এর কম করবো না, 75 এর বেশি করবো না, তাহলে কিন্তু মাইনাস মার্কিং হবে।
তবে সবসময় চেষ্টা করব আমরা 70-র কাছে থাকার, একদম 70-র কাছে থাকার চেষ্টা করব আমরা। ঠিক আছে, 210 70-র কাছে থাকার আমরা চেষ্টা করব, 65 to 75। ওকে, নেক্সট। এরপর সারমর্মে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিবিড় পঠন, অর্থাৎ তুমি যদি না পড়ো ভালো করে সারমর্ম তুমি কখনোই লিখতে পারবে না। তাই সারমর্মে পড়াটা ভীষণ ইম্পর্টেন্ট এবং পড়াটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং পড়ার পর বিষয়ের মূল ভাবটা বুঝে নিতে হবে খুব ভালো করে। মূল ভাব না বুঝলে তুমি কখনোই সারমর্ম পড়তে পারবে না। দ্বিতীয়ত, কিছু একটা প্রবলেম হলো, জাস্ট আ মিনিট। জাস্ট মিনিট, আমার যন্ত্র একটু গোলমাল করছে আর কি, হ্যাং করেছে। যাই হোক, আমি মুখেই আলোচনা করছি কারণ আমার যন্ত্র এই মুহূর্তে বড়ই গোলমাল করছে, পেন ট্যাপটা কিছু একটা সমস্যা হয়েছে। যাই হোক, আমি মুখে বলছি, নিবিড় পঠন করছি এবং মূল ভাবে সন্ধান করছি। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ওয়ান প্যারা। প্যাসেজ অনেক সময় দুটো প্যারায় থাকে, কিন্তু তোমাকে লিখতে হবে আনসার একটাই প্যারাগ্রাফে। প্যাসেজ দুটো প্যারায় থাকতেই পারে, কিন্তু আনসার তোমাকে লিখতে হবে কেবলমাত্র একটাই প্যারাগ্রাফে, এটা মাথায় রেখো। প্রারম্ভিক বাক্যটা, গুড মর্নিং, প্রারম্ভিক বাক্য তোমাকে সবসময় বেস্ট বাক্যটা লিখতে হবে, যেখানে বিষয়ের সম্পূর্ণ নির্যাস থাকবে। প্রারম্ভিক বাক্য বলতে প্রথম লাইনটা তোমাকে বেস্ট বাক্য লিখতে হবে, যেটা প্রারম্ভিক বাক্য, যাতে ওই ফার্স্ট লাইনটা পড়ে এক্সামিনার বুঝে যান যে তুমি বিষয়টা বুঝেছো আদৌ। সেই কারণে প্রারম্ভিক বাক্য হবে একদম বেস্ট বাক্যটা, এবং সম্পূর্ণ বিষয়ের নির্যাস সহ সেই বাক্যটা তোমাকে লিখতে হচ্ছে। ঠিক আছে, এছাড়াও সারমর্মের বেশ কিছু নিয়ম রয়েছে। সারমর্মের নিয়মের সংখ্যাটা একটু বেশি। সারমর্মের অ্যাপ্রক্সিমেটলি 600 মতো আছে, হ্যাঁ সাজিদ। এবং তুমি বেঙ্গল টাইগার নিলেও কিন্তু পেয়ে যাবে, এবং এই মুহূর্তে 90% অফের অফার চলছে। আমি একটু পরে বিষয়টা বলে দেবো, এই মুহূর্তে একটু সারমর্ম পড়াচ্ছি, বলে দেবো। এছাড়াও সারমর্মের বেশ কিছু নিয়ম রয়েছে, যেগুলো খুব ডিটেল নিয়ম। আমি জাস্ট একটু ওভারঅল নিয়মগুলো বললাম, কারণ আমি একটা নমুনা শেয়ার করব তোমাদের সাথে কেমন করে লিখতে হয় সারমর্ম। সারমর্ম শুনলেই সবাই একটু ভয় টয় পেয়ে যায়, খুব কঠিন ব্যাপার, কি করে লিখবো ম্যাম, এরকম একটা ব্যাপার। সেইটা যেন মাথায় না থাকে। 10 মিনিটে কি আদৌ সারমর্ম লেখা যায়? আমি বলছি 200% পারা যায়, একদমই পারা যায়। এবং তোমাদেরই পেড ব্যাচে যারা ক্লাস করছে, তারা কিন্তু মক টেস্ট দিয়ে ফেলেছে অলরেডি 4-5টা, এবং সেখানে তারা 10 মিনিটে কেন, তারা 7 মিনিটে সারমর্ম লিখে ফেলছে। ঠিক আছে, সুতরাং বিষয়টাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু প্রপার নিয়মগুলো জেনে পদ্ধতি অনুসারে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই বিষয়টা অ্যাচিভ করা যায়। তো ওভারঅল নিয়মগুলোর পরে, দাঁড়াও, ল্যাপটপটাই হ্যাং করে গেছে সামহাও আমার, জাস্ট আ মিনিট।
আমি একটু সময় চেয়ে নিচ্ছি, আমার ল্যাপটপটা হ্যাং করে গেছে, আমি পরবর্তী স্ক্রিনে যেতে পারছি না। ওকে। হুম, সেটাই হয়েছে, আমার পিপিটিটাকে আমি ফরওয়ার্ড করতে পারছি না এবং পুরো ইয়েটাই হ্যাং হয়ে আছে। ওকে, আমি মুখেই বিষয়টা আলোচনা করি কিছুটা। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি পরবর্তী ক্লাসে অবশ্যই বিষয়গুলোকে নিয়ে আরো দীর্ঘ আলোচনা করব। সারমর্ম বা সারাংশের সাধারণ নিয়ম যেটা আমি আলোচনা করলাম। গুড মর্নিং হরিহর। সারমর্ম বা সারাংশের সাধারণ নিয়ম যেটা আমি আলোচনা করলাম, এরপরে আমি তোমাদের জন্য অনেকগুলো নমুনা রেখেছিলাম এবং নমুনাটা না দেখাতে পারলে ইনফ্যাক্ট আমি বিষয়টা তোমাদের সাথে আলোচনা করতে পারবো না। তবু আমি একবার চেষ্টা করে যাচ্ছি। না, একেবারেই নাছোড় বান্দা আর কি। আচ্ছা, আমি একবার ট্রাই করি। ওকে, আমি এক্সট্রিমলি সরি, আমার একটু কম্পিউটারটা প্রবলেম করে গিয়েছিল সেই জন্য। আহ আচ্ছা, আমি যেখানে ছিলাম সেখান থেকেই আবার কন্টিনিউ করছি। যেখানে ছিলাম আমি সেখান থেকেই কন্টিনিউ করছি, সারমর্মের সাধারণ নিয়ম। এবং তারপরে আসছি বিষয়টা, শিশু যখন আমরা একটা নমুনা প্র্যাকটিস করব। নমুনা, শিশু যখন খেলবার জন্য কাঁদে তখন হাতের কাছে যে কোনো একটা খেলনা পাওয়া যায়, তাই দিয়েই তাকে ভুলিয়ে রাখা সহজ। আমি প্যাসেজটা পড়ছি কারণ আমাদের প্রাথমিক কাজ হচ্ছে প্যাসেজটা পড়া। শিশু যখন খেলবার জন্য কাঁদে তখন তার হাতের কাছে যে কোনো একটা খেলনা পাওয়া যায়, তাই দিয়েই তাকে ভুলিয়ে রাখা সহজ। কিন্তু সে যখন মাতৃস্তনের জন্য কাঁদে তখন তাকে আর কিছু দিয়েই ভোলাবার উপায় নেই। যে লোক নিজের বিশেষ একটা হৃদয় আবেগকে কোনো একটা কিছুতে প্রয়োগ করবার ক্ষেত্র মাত্র চায়, তাকে থামিয়ে রাখবার জিনিস জগতে অনেক আছে। কিন্তু কেবলমাত্র ভাব সম্ভোগ যার লক্ষ্য নয়, যে সত্য চায় সে তো ভুলতে চায় না, সেই পেতে চায়। কাজেই সত্য কোথায় পাওয়া যায় এই সন্ধানে তাকে সাধনার পথে বেরোতেই হবে। তাতে বাধা আছে, দুঃখ আছে, তাতে বিলম্ব ঘটে, তাতে আত্মীয়রা বিরোধী হয়, সমাজের কাছে আঘাত বর্ষিত হতে থাকে, কিন্তু উপায় নেই, তাকে সমস্তই স্বীকার করতে হয়। পুরো বিষয়টা আমরা পড়লাম যখন, তখন আমরা কি বুঝতে পারলাম? এখানে বোঝানো হচ্ছে যে একটি শিশু যখন খেলার জিনিস চাইছে তখন তাকে ভুলিয়ে দেওয়া যাচ্ছে, তার কারণ সেটা তার কাছে জীবন ধারণের জন্য ম্যান্ডেটারি না, সেটা তার জীবনের সত্য নয়, সেটা না পেলেও তার জীবনে কিছুই যাবে আসবে না। কিন্তু সে যখন তার খিদের জ্বালায় বায়না করছে তখন তাকে কিন্তু মাতৃস্তনের তার কাছে প্রয়োজন, তার কারণ সেটা তার জীবনের বেসিক নিড। অর্থাৎ জীবনের আমাদের কিছু এমন চাহিদা রয়েছে যেগুলো আমাদের জীবনের অনন্ত সত্য। সেই সত্য যদি আমরা না
নিজেদের হৃদয় উপলব্ধি করতে পারি, সেটা ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ, আমাদের জীবনের কোনো অস্তিত্ব নেই। একদম খুব ভালো রেশমা, ভেরি গুড। তো এই সত্যকে অনুসন্ধান করাই মানুষের জীবনের লক্ষ্য। তাহলে এখানে আমরা একটা কিওয়ার্ড পেলাম। কি কিওয়ার্ড পেলাম? সত্য আর অনুসন্ধান। অনুসন্ধানের একটা ভালো সিনোনিমও আছে, অন্বেষণ। এই শব্দগুলোকে ব্যবহার করে, কিওয়ার্ডস যে শব্দ আছে সেগুলোকে ব্যবহার করে আমরা কি করি? শিরোনাম তৈরি করি। এখানে আমরা কি শিরোনাম লিখলাম? সত্যান্বেষণ। কি শিরোনাম লিখলাম? সত্যান্বেষণ, অথবা সত্যের অনুসন্ধান, যেটা রেশমা এখানে বলেছে সেটাও আমরা লিখতে পারি। অর্থাৎ কিওয়ার্ডস ভাবার জন্য অনেক সময় ব্যয় করার কোনো দরকার নেই। একবার বিষয়টা পড়ে তার মানেটা বুঝে জাস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ডস গুলো তুলে তুমি শিরোনামটা লিখে ফেলতে পারো। শিরোনামের জন্য অনেক ভাবনা চিন্তা, শেষে লিখবো ব্যাপারটা একদমই করো না। শেষে লিখবো ব্যাপারটা করলে কি হয়, মিস হয়ে যায়। আমি অনেক সময় যখন তোমাদের ইভ্যালুয়েশন শিট গুলো চেক করি, পেড ব্যাচের ইভ্যালুয়েশন শিট গুলো যখন চেক করি, তখন দেখি যে কেউ হয়তো মিস করেছে। আমি পরে হয়তো ক্লাসে গিয়ে বললাম, কি ব্যাপার, তুমি কেন লেখোনি, এটা নম্বরটা কম হয়ে গেল। তখন সে বলে যে ম্যাম আমি ভেবেছিলাম পরে লিখবো, তখন ভেবে পাচ্ছিলাম না। সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। তুমি কিওয়ার্ডটা জাস্ট একটু বুঝে নাও, বুঝে নিয়ে কিওয়ার্ডটা দিয়েই তুমি শিরোনাম লিখে ফেলো, আর কিছু ব্যাপার নেই। ঠিক আছে? হ্যাঁ, ডেসক্রিপটিভ ব্যাচ রয়েছে অভিজিৎ, একটু অপেক্ষা করো, আমি বলে দেবো। এবং খুব তাড়াতাড়ি নিউ ব্যাচও আসতে চলেছে। তুমি এই মুহূর্তে কোন ব্যাচটা নিতে পারো যাতে তুমি পরবর্তী যে পেড ব্যাচ গুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে, আমি সবটুকু বলে দেবো। আমি একটু জাস্ট পড়িয়ে নি বাবা, ঠিক আছে? কারণ পড়ানোর সময় একটু অন্য কথা বললে অসুবিধা মনে হয়। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে যে শব্দ সংখ্যা কটা রয়েছে। 1 2 3 4 5 6 7। দেখো ক্লার্কশিপে তো আমাদের অনেক সময় নেই, আমরা একটা গোটা লাইন কাউন্ট করে নেব এবং দেখবো টোটাল কতগুলো লাইন আছে। 1 2 3, এখানে 7। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা অ্যাপ্রক্সিমেট ধরে নি 16। তাহলে 16 ইন্টু 7, ওইটাতেই সুন্দর হয়। 16 ইন্টু 7, তার মানে আমার টোটাল শব্দ সংখ্যা কত পাচ্ছি? 16 ইন্টু 7, তাই তো? এরকমই হবে, মানে ওই 110 মতো হবে, অ্যাপ্রক্সিমেটলি 110-12 মতো হবে। এবার এটাকে যদি আমরা 1/3 করি কত হবে? 1/3 করলে 3 তিরিখে 9, ওই 37, 35ই ধরি। 35 ধরলে এটা 32 40। অ্যাকচুয়ালি 30 এটা ধরা যাবে না, 32 থেকে আর এদিকে 47 পর্যন্ত ধরা যেতে পারে। 42 পর্যন্ত, 32 থেকে 42, হ্যাঁ মোটামুটি ওরকম। 32 থেকে 42 একটা রেঞ্জ, আমরা চেষ্টা করব 35 এর কাছে থাকার। ঠিক আছে? দেখো, আচ্ছা, এখানে একটু শব্দ সংখ্যাটা বেড়ে আছে, আমি সেটা বলে দেবো কোন অংশটা কাটা যেতে পারে। আমি কি বলেছিলাম যে প্রারম্ভিক বাক্যটা এমন একটা বাক্য হবে যা আমাদের পুরো বিষয়ের ভাবটা বলে দেবে। আমি প্রারম্ভিক বাক্য এখানে কি লিখেছি, আমি একটু সরে যাই। আচ্ছা, এই নোটগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে, আমি ক্লাসের পর শেয়ার করে দেবো। প্রতিটা ক্লাসের নোটই পাবে, যেটা আমি আপকামিং যে ওয়াইটি ফ্রি লাইভ ক্লাসেস গুলো আনবো ক্লার্কশিপের জন্য, সেগুলো। মানবের জীবনে যা কিছু অত্যাবশ্যক তা পাওয়ার ইচ্ছা থেকে তাকে বিরত করা সম্ভব নয়, তাই তো? এখানে তাই বলা হয়েছে। মানুষের জীবনে যেটা ম্যান্ডেটারি, যেটা অত্যাবশ্যক, সেটা যদি তাকে পেতে না দেওয়া হয় তাহলে কিন্তু সে থেমে থাকবে না। যা কিছু পাওয়া কেবলই তার ইচ্ছা নির্ভর, তা পাওয়ার ইচ্ছা নিতান্ত ভাবে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ এটা আমার ইচ্ছে করছে এটা পেতে, কিন্তু আমি এটা না পেলেও চলে। দেখো আমি কিন্তু সহজ ভাষায় লিখেছি, কিন্তু সহজ হলেও ভাষাটা সুন্দর, মুখের ভাষা নয়। যে সত্য মানব অন্তর থেকে উপলব্ধি করতে চায় তা তার কাছে অমূল্য। সে সংসারের সব বাধা নিন্দা সহ্য করে সেই অবধারিত সত্যের পথে ধাবিত হয়। ঠিক আছে? এখানে একটু শব্দ সংখ্যাটা বেড়ে আছে, আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা, সংসারের সব বাধা নিন্দা সহ্য করেও
সে সত্যের পথে ধাবিত হয়। ব্যাস, এরকম দু চারটে একটু শব্দ কেটে দিচ্ছি কারণ শব্দটা একটু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম দু একটা একটু রিডিউস করে দেওয়া যায়, সেটা লেখার পরেও করে নিতে পারো। প্রেসি শিট আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। প্রেসি শিটে প্র্যাকটিস করার চেষ্টা করবে। সবসময় যে পিএসসি প্রেসি শিট দেয় সেটা না, কিন্তু হ্যাঁ বোঝাবো, কিন্তু সবসময় যে প্রেসি শিট দেয় তা না, কিন্তু প্রেসি শিট দিলে তখন অসুবিধা হয়ে যাবে। তাই আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, ওই প্রেসি শিটটা প্রিন্ট আউট করে রেখে প্র্যাকটিস করবে। তনয়া, তনয়া তুমি বুঝতে পারোনি কোন জায়গাটা? আমি কিন্তু একটু আগে অর্থটা বোঝালাম, আমি আরেকবারও বোঝাচ্ছি। শিশু যখন খেলবার জন্য কাঁদে, শিশু এখানে কি বাহুল্য। আমি এটা থিওরি ক্লাস করাইনি, থিওরি সারমর্ম হচ্ছে একটু টাফ, তাই সারমর্মের জন্য থিওরি ক্লাসটা করতে হবে, সারমর্মের থিওরি ক্লাস আসবে। এখানে শিশু হচ্ছে উদাহরণ, এবং উদাহরণগুলো আমরা এখানে মেনশন করি না। শিশু যখন খেলবার জন্য কাঁদে, খেলনার জন্য কাঁদে, তখন সেটা আমরা তাকে ভোলাতে পারি, কিন্তু সে যখন মাতৃস্তন্যের জন্য কাঁদে তখন আমরা তাকে ভোলাতে পারি না, কারণ সেটা তার জীবনের বেসিক নিড, সেটা তার জীবনের বেসিক নিড। ঠিক আছে, জীবনের আমাদের যা কিছু বেসিক নিড সেইটুকু আমাদের পেতেই হয়। যেমন আমাদের জীবনে কিছু সত্যের চাহিদা আছে, সেই সত্য আমাদের জীবনে উপলব্ধি করতেই হয়, তা না হলে আমাদের জিনিস কিন্তু আমাদের জীবন কিন্তু ব্যর্থ হয়ে যায়। এই যে এখানে দেখো, যে লোক নিজের বিশেষ একটা হৃদয় আবেগকে কোনো একটা কিছুতে প্রয়োগ করবার ক্ষেত্র মাত্র চায়, তাকে থামিয়ে রাখবার জিনিস জগতে অনেক আছে, কিন্তু কেবলমাত্র ভাবসম্ভোগ যার লক্ষ্য নয়। ভাবসম্ভোগ মানে এই পৃথিবীকে জাস্ট উপভোগ করা। যে সত্য চায় সে তো ভুলতে চায় না, কারণ সত্য হচ্ছে তার জীবনের বেসিক, সেটুকু তাকে পেতেই হবে। তাতে বাধা আছে, দুঃখ আছে, বিলম্ব ঘটে, আত্মীয়রা বিরোধী হয়, সমাজের কাছে আঘাত আসে, কিন্তু উপায় নেই, তাকে সমস্তটাই স্বীকার করে নিতে হয়। এবং স্বীকার করে নিয়ে তাকে কিন্তু চলে যেতে হবে সেই সত্যের দিকে, সত্যের পথে। না, খসড়া করতে মোটেই সময় লাগবে না। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আমি বারবার বলছি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। খসড়া করার অ্যাজ সাচ প্রয়োজনীয়তাই নেই। আজ আমি জাস্ট ওভারঅল ক্লাস করাচ্ছি, আমি খুব ডিটেলে যাব না। সারমর্মের ক্লাসে আমি ধরে ধরে দেখাবো, খসড়া করার জন্য এমন কিচ্ছু সময় লাগে না। এখানে যে স্ট্যান্ডার্ডের সারমর্ম দেওয়া হয়েছে সেই সারমর্মের খসড়া করার কোনো দরকার নেই। পুরো বিষয়ের ভাবটা আমি বুঝে গেছি, আমি জানি আমাকে 42 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। এবার আমাকে শিরোনামটা কি লিখতে হবে? এখানে আমি দেখছি যে একটা কিওয়ার্ড আমি পাচ্ছি, সত্য। মানুষের জীবনে সত্য, এবং এই সত্যটা এখানে মেন কিওয়ার্ড, এবং সেই সত্যের অনুসন্ধান হ্যাঁ করতে পারো। অনুসন্ধান, সত্যের অনুসন্ধানই হচ্ছে মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত। এই বিষয়টাকে আমরা শিরোনামে ইউজ করে দেবো। এটা আমি তনয়াকেও বলছি, সত্যান্বেষণ বা সত্যানুসন্ধান, এটাই হবে এখানকার একদম প্রপার একটা শিরোনাম। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। তনয়া, তুমি বিষয়টা বুঝতে পেরেছো কিনা আমাকে জানিও কমেন্ট বক্সে। মানবের জীবনে যা কিছু অত্যাবশ্যক তা পাওয়ার ইচ্ছা থেকে তাকে বিরত করা সম্ভব নয়। অর্থাৎ মানুষের জীবনে যা কিছু একেবারে ম্যান্ডেটারি, সেটা তাকে পাওয়া থেকে বঞ্চিত আমরা করতে পারবো না। যা কিছু পাওয়া কেবল তার ইচ্ছা নির্ভর, তার ইচ্ছে হলে পাবো, না ইচ্ছে হলে পাবো না, সেটা থেকে তাকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু যে সত্য জীবনে মানুষ তার অন্তর থেকে উপলব্ধি করতে চায়, সংসারের সমস্ত বাধা নিন্দা সহ্য করেও সে সেই অবধারিত সত্যের পথে ধাবিত হয়। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। দেখো, শব্দ কিন্তু ঠিক খুব কঠিন মনে হচ্ছে, বোধহয় না। সহজ ভাষায় লিখবো, কিন্তু সাহিত্যিক এবং সুন্দর ভাষা যেন সেটা হয়। সারমর্মে ভাষা ম্যাটার করে। কেউ যদি বলে তুমি মুখের ভাষাতেই সারমর্ম লিখে দাও না, তাহলেই হবে, এটা কিন্তু ভুল কথা, মিথ্যে কথা। মুখের ভাষায় সারমর্ম লিখলে ভালো নম্বর কখনোই হয় না। সুতরাং সারমর্মটা একটু ভাষার জায়গাটা প্র্যাকটিস করার ব্যাপার রয়েছে। আজ আমি সবটুকুই জাস্ট একটু উল্লেখ করে যাচ্ছি, যাতে তোমাদের কাছে ওভারঅল প্র্যাকটিসের ব্যাপারটা ক্লিয়ার হয়। প্রতিটা টপিক ধরে ধরে ক্লাস হবে, এবং আমি একটা ফ্রি লাইভ কোর্সও আনছি, যেটা WBPSC চ্যানেলে থাকবে তোমাদের জন্য, যেটা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দুটোর জন্য ইম্পর্টেন্ট। যারা ক্লাসে পরে জয়েন করলে তারা একটু প্রথমে ক্লাসগুলো দেখে নিও। হ্যাঁ সাজিদ, আসলে এটা সহজ ছিল, সবগুলো সহজ হয় না, খুব একটা কঠিনও নয়, মিডিয়াম। আচ্ছা, এই মুহূর্তে আমাকে যারা প্রশ্ন করছিলে কোন কোর্সটা তোমরা নিতে পারো, বেঙ্গল টাইগার অবশ্যই নিতে পারো, কারণ আপকামিং কোর্সগুলো তোমরা তখন অ্যাক্সেস করতে পারবে। আর 90% অফে অফার চলছে 999, ঠিক আছে। আর কোঅপারেটিভ সার্ভিস কমিশনেরও কিন্তু আমার বাংলা গ্রামারের কোর্স অলরেডি চালু হয়ে গেছে, তোমরা অ্যাপ থেকেই পেয়ে যাবে। 10 মিনিটস হরিহর, সময় 10 মিনিটস, তার বেশি তো দেওয়া যাবে না। ঠিক আছে, চলো নেক্সট।
আচ্ছা, আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। না 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 না, কখনো ভাবানুবাদ নয় তনয়া, তুমি ক্লাসটা প্রথম থেকে দেখো, আমি বঙ্গানুবাদ দিয়ে আলোচনা শুরু করেছি। ভাবানুবাদও নয়, আক্ষরিক অনুবাদও নয়, এটা একদম মানে ভুল কনসেপ্ট যে ভাবানুবাদ দিয়ে লিখতে হয়। ওই জন্যই আজকের ক্লাস, যাতে সমস্ত মিসকনসেপশন গুলো সরে যায়, চলে যায়, সেই জন্যই আজকের ক্লাস। ঠিক আছে তনয়া, প্রথম থেকে ক্লাসটা দেখো, আমি একদম বঙ্গানুবাদের ক্লিয়ার কনসেপ্ট দিয়েছি। ঠিক আছে, ভাবানুবাদ কখনোই নয়। হোমওয়ার্ক দিলাম, পরের দিন ক্লাসে আলোচনা হবে এই হোমওয়ার্কটা। আমি এগুলো টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তোমরা যারা নেই। হ্যাঁ হবে সাজিদ, হবে, আমি তো বললাম ফ্রি লাইফ কোর্স আনবো আমি। আচ্ছা, ছোট্ট একটা স্লাইড তোমাদের সামনে রয়েছে, দেখো শব্দ ভান্ডার। ডেসক্রিপটিভ রাইটিং করতে গেলে শব্দ ভান্ডার কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেউ যদি বলে মুখের ভাষায় লিখে ভালো নম্বর পেয়েছি, সে কিন্তু খুব ভুল কথা বলেছে। একটু স্টক অফ ওয়ার্ড ভালো করতে হবে, তার জন্য আমি পেড ব্যাচে প্রচুর নোটস দিই, প্রচুর নোটস দিই। সেখানে অনেক ভালো শব্দের প্রয়োগ থাকে, আমি ওয়াইটি ক্লাসেও তোমাদের সাথে নোট শেয়ার করি। যেমন এখানে দেখো কিছু শব্দ রয়েছে, সুন্দর শব্দ, এগুলোর প্রয়োগ তুমি তোমার লেখার মধ্যে করতে পারো। প্রথম শব্দ নির্নিমেষ, আমি এরকম শব্দ নিয়ে আলোচনা করি। অপলক, তোমরা নিজেরাও কালেকশন করো, নিউজ পেপার থেকে কালেকশন করো। অনুকৃতি, অর্থ অনুকরণ। অভিরাম, অর্থ সুন্দর। বিবদমান, এটা নিউজ পেপারে প্রচুর পাবে, যারা একে অপরের সঙ্গে লড়াই করছে। বিবদমান দুই পক্ষ, এটা নিউজ পেপারে আমরা প্রায়ই পাই। আরব্ধ, যেটা আরম্ভ আরম্ভ হয়েছে, এটা পদান্তর করলে হয়। বিদগ্ধ, যে কিনা বুদ্ধিমান, বিদগ্ধ ব্যক্তি, প্রচুর পাই নিউজ পেপারে। কিং কর্তব্য বিমূঢ়, কর্তব্য স্থির করতে অক্ষম। এরকম ওয়ার্ড আমাদের কিন্তু একটু স্টকে রাখতে হবে। পিএসসি পরীক্ষা দিচ্ছি, মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছি, সারাদিন বাংলা পড়ার দরকার নেই, কিন্তু একটা মিনিমাম মিনিমাম একটা প্রিপারেশনের জায়গা দরকার। কারণ দেখো, আগের বারও এরকম হয়েছে 19 সালে। প্রিলিমিনারিতে নম্বর সে অর্থে ভালো ছিল না, মোটামুটি ছিল, অ্যাভারেজ ছিল, কোয়ালিফাইটা যা হোক করে গেছে। বাংলা ইংলিশের নম্বর তাকে চাকরি পেতে সাহায্য করেছে। এই জায়গাটা খুব কঠিন না, কিন্তু একটু প্ল্যান্ড ওয়েতে প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, পেড ক্লাস, নতুন ক্লাসও আসবে, সো ডোন্ট ওয়ারি। পুরোনো ক্লাস রয়েছে, নতুন ক্লাসও আসবে, আর ওয়াইটি ক্লাসেসও থাকছে। হ্যাঁ, রাহাত পাবে, এটা আমরা খুব একটা বাংলায় ব্যবহার করি না। ঠিক আছে, রাহাতটা একটু আরবি ফার্সি শব্দ হয়ে যাচ্ছে, সেই জন্য এটা আমরা খুব ব্যবহার করি না। আচ্ছা, সারমর্মের ওভারঅল একটা আলোচনা করলাম, বিশেষ করে সারমর্মের জন্য শব্দ ভান্ডার যথেষ্ট ইম্পর্টেন্ট। ভালো শব্দের প্রয়োগ যথেষ্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি আমার লেখার মধ্যে অনেক শব্দ প্রয়োগ করি, সেগুলো তোমরা পেয়ে যাবে। প্রতিবেদন, হ্যাঁ অবিলম্বে অনুষ্ঠিত হলো কেন লেখা যাবে না, ডেফিনেটলি লেখা যাবে। প্রতিবেদন, কোন প্রতিবেদন ম্যাম আমরা লিখছি? ক্লার্কশিপে সাধারণ প্রতিবেদন। কোনো ডাউট রেখো না এটা নিয়ে, এটা নিয়ে কোনো ডাউট লেখো না। আজকের ক্লাসটা আমি আবারও বলছি, আজকের ক্লাস ডাউট ক্লিয়ারিং এর ক্লাস। আজকের ক্লাসে ধারণা তৈরি করার ক্লাস, যে ম্যাম আমি কি পড়বো, এই ডাউটটা ক্লিয়ার করার ক্লাস। তাই আজ ক্লাসে সবটুকুই রেখেছি, এবং আজ একটা ম্যারাথন রেখেছি। এরপর প্রতিটা টপিক ধরে আলোচনা হবে। হ্যাঁ, এই প্রতিটা টপিক ধরে আলোচনা হবে, কিন্তু আজকের ক্লাস কমপ্লিট ক্লাস, যেখানে তুমি পুরো ডাউটটা ক্লিয়ার করতে পারবে। সাধারণ প্রতিবেদন ম্যাম ফরম্যাট কি হয়? একদম শিরোনাম, নিজস্ব সংবাদদাতা, স্থান, স্থানের জায়গা ক খ গ লিখে দাও, কোনো অসুবিধা নেই। তারিখ, পরীক্ষার দিনের তারিখ, ধরো পরীক্ষা 14 মার্চ, 14 মার্চ। এই সিম্পল একটা শিরোনাম, এখানে ভুল করার কোনো জায়গা নেই, ফরম্যাটে নাম্বার আছে, শিরোনামেও আছে। এখান থেকে লেখাটা শুরু করব যদি জায়গা থাকে, আদারওয়াইজ নিচের লাইন থেকে শুরু করব। লেখাটা সাজাবো কি করে ম্যাম? শব্দ দিয়েছে 200, মিনিমাম কত লিখবো? 180 লেখা উচিত মিনিমাম। সময় 12 থেকে 15 মিনিট, পারবো? কথা দিলাম পারবে, শুধু পদ্ধতিটা শিখতে হবে। 3টে প্যারাতে ভাগ করে নেব যাতে কাজটা সহজ হয়। সবটাই কিন্তু অঙ্কের মতো। ডেসক্রিপটিভ রাইটিং মানে গালে হাত দিয়ে বসে আমি কবি হয়ে গিয়ে লিখলাম, একেবারেই নয় বিষয়টা। বিষয়টা অঙ্কের মতো। এবার প্রশ্ন উঠতে পারে, ম্যাম ডেসক্রিপটিভ রাইটিং আবার অঙ্কের মতো হয় নাকি? হয়, একদমই হয়।
ডেসক্রিপটিভ রাইটিং বলে কি তার কোনো ওই ট্রিক্স অ্যান্ড হ্যাকস নেই? একদম আছে, ডেফিনেটলি আছে। তার নিয়ম আছে, তার পদ্ধতি আছে, সেগুলো মেনে আমাদের লিখতে হবে। আমি সবটুকু ক্লাসে শেখাবো ধরে ধরে, কোনো অসুবিধা নেই। শব্দ সংখ্যা এইভাবে ভাগ করে নেব 200 শব্দ। প্রথমেই একটা ছোট্ট বর্ণনা, সংক্ষিপ্ত বর্ণনা, তারপর আসছি তথ্য, ডেটার। তথ্য ছাড়া কোনোদিন প্রতিবেদন লেখা যায় না, এবং সেখানে সূত্রের ব্যবহার, অর্থাৎ কে বলেছেন, কি বলেছেন, এই ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাধারণ প্রতিবেদনে ব্যবহার করতে হবে। এবং একদম শেষে ব্যবস্থা গ্রহণ। এই হচ্ছে আমার ওভারঅল কাঠামোটা। কেন কাঠামো করলাম ক্রিয়েটিভ রাইটিং? ওই যে বললাম 12 থেকে 15 মিনিটে একটা সুন্দর লেখা লিখতে হবে যার মান পেশাদারি। 15 নম্বরে 12 নম্বর আমায় স্কোর করতে হবে। সেটা করার জন্য এই কাঠামোটা তৈরি থাকা দরকার মাথার মধ্যে। এবং এতে কি হয়, ধরো তোমাকে একটা খাঁচা দিয়ে দেওয়া হয়েছে, তাতে কি হয়, সহজে তুমি বিষয়টাকে সাজাতে পারবে। ঠিক আছে? একদম ক্লার্কশিপের উপযুক্ত প্রতিবেদনের প্রচুর পিডিএফ আমি অলরেডি পেড ক্লাসে শেয়ার করেছি, তোমাদের জন্য আমি ওয়াইটি ক্লাসেও শেয়ার করব, এবং আপকামিং যে ব্যাচটা হয়তো আসবে, খুব তাড়াতাড়ি আসবে, সেখানেও কন্টেন্ট আমি পুরোটাই দিয়ে দেবো। তবে তোমাকেও লেখাটা শিখতে হবে, সেটা ইম্পর্টেন্ট। কন্টেন্ট আমি দেবো মুখস্থ করেই যে তুমি লিখে ফেলবে, এটা অতটা সহজ নয়। একটু নিজেকে লেখা শিখতে হবে। কন্টেন্ট আমি পুরোটাই দিই আমার প্রতিটি পেড ক্লাসেই। আমি বলি যে কোনো বইয়ের প্রয়োজন নেই, বাজার চলতি বই তুমি ট্যালি করে দেখতে পারো, এই স্ট্যান্ডার্ডের লেখা তুমি পাবে না, যে স্ট্যান্ডার্ডের লেখা তোমরা নিজেরা আমার সাথে তৈরি করবে। তাই কোনো প্রয়োজন নেই বাজার চলতি বই ফলো করার। প্রশ্নের জন্য ফলো করতে পারো, উত্তরের জন্য নয়। বেশিরভাগ বইতে ভীষণই ভুলভাল থাকে। না না, একদমই নয় হরিহর। ক খ গ লিখতে গিয়ে কোনো ফ্লুয়েন্সি নষ্ট হয় না। যেটা নিয়ম সেটা নিয়ম। তুমি নাম উল্লেখ করতে পারো না, এটা নিয়ম। এটা কম্পিটিটিভ এক্সামের যে কোনো পরীক্ষার এটা নিয়ম। যেটা নিয়ম সেটা নিয়ম, এটার মধ্যে ফ্লুয়েন্সির কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার আমি একটা কথা বলেছি, আমি আজ একেবারে সূত্র বা এই জাতীয় বিষয়গুলো আলোচনা করছি না। প্রতিবেদনের ক্লাসে আমি আলোচনা করব। ডেটা, না না, নামের এক ব্যক্তি তুমি কেন বলবে? হরিহর, আমি অনেক নমুনা কিন্তু আলোচনা করেছি। বিশিষ্ট ব্যক্তি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মেয়র, মেয়র পরিষদ, বিশিষ্ট শিক্ষাবিদ, তুমি ব্যক্তি ব্যক্তি সব বলবে কেন? আমি কিন্তু, তুমি তো ক্লাস ফলো করো, তুমি তো পেড ক্লাসেও আছো, আমি প্রচুর নোট দিয়েছি, ওরম ভাবে লিখি আমি কখনো? কখনো না। নামের এক ব্যক্তি একেবারেই নয়। এক গ্রামবাসী, এক শহরবাসী, এক এলাকাবাসী, বেশ হয়ে গেল। সেখানে নামের প্রয়োজনীয়তাটাই তো নেই। তুমি তো ডেজিগনেশন টুকু বলছো, নামের ব্যক্তি, ক খ গ নামের ব্যক্তি, কি দরকার? কোনো দরকার নেই। ডেজিগনেশন বলছো। সূত্র নিয়ে আমি পরে আলোচনা করব। আজ একটু ডেটা, ডেটাটা নিয়ে আলোচনা করছি। আমি একটা প্রতিবেদন পড়ছি, একটু শোনো মন দিয়ে, যে প্রতিবেদনের স্ট্যান্ডার্ডটা কি হওয়া উচিত। একটি যথার্থ অর্থে উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম শর্ত নারী পুরুষের সমানাধিকার। এই প্রতিবেদনটা মিসলেনিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। সমগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে জাতীয় অর্থনৈতিক ক্ষেত্রে ভারতীয় নারীর অবস্থান যে বিশেষ সুখকর নয়, সে বিষয়টি বলাই বাহুল্য। বর্তমানে একটি উন্নয়নশীল রাষ্ট্ররূপে ভারতবর্ষ প্রতীয়মান। এই সময়ের নিরিখে বিভিন্ন আর্থসামাজিক মানদণ্ডে জাতীয় আয়ে ভারতীয় নারীর অবস্থানটি মূল্যায়ন করা প্রয়োজন। ডেটা, ডেটার একটা বিরাট ভূমিকা রয়েছে। ভালো ডেটা দিতে পারলে ভালো প্রতিবেদন লেখা হয়। কর্মক্ষেত্রে ভারতীয় নারীর অবস্থান মূল্যায়ন করতে গেলে একটি শব্দ সর্বাধিক ব্যবহৃত হয়, সেটি হলো বৈষম্য। একটা মিসকনসেপশন আছে যে ডেটা মানেই সংখ্যা। ডেটা মানেই সংখ্যা নয়। ডেটা মানে যে কোনো তথ্য রিলেটেড টু দ্যাট রিপোর্ট। ভারতীয় নারীর অংশগ্রহণ প্রায় 29%, কিন্তু দুঃখের বিষয় ভারতীয় নারীর শ্রমের 50%-এর বেশি নিতান্ত বিনামূল্যে ব্যয়িত হয়। এক্ষেত্রে নিঃসন্দেহে দায়ী আমাদের সামাজিক সংগঠন। একটি পরিসংখ্যান, এই যে পরিসংখ্যান, এগুলো কিন্তু সূত্র হিসাবে কাজ করে। এই বৈষম্যটি অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যাবে। কৃষিক্ষেত্রে বা কৃষি শ্রমে ভারতীয় নারীর অংশগ্রহণ 50%, অথচ মাত্র 9% জাতীয় কৃষি জমির মালিকানা মহিলাদের। এগুলো কিন্তু একদম ডেটা, তবে সবসময় যে খুব নির্ভুল হতে হয় তা না, অ্যাপ্রক্সিমেট ডেটা দিলেও চলে। এই ধরনের তথ্য যা নারীর প্রকৃত অবদান ও তার প্রাপ্য মূল্যের অসমতাকে তুলে ধরে, তা ভারতীয় অর্থনীতির সকল ক্ষেত্রেই অত্যন্ত সহজে প্রাপ্য। একটি উল্লেখযোগ্য বিষয়, সমগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে জাতীয় আয় বৃদ্ধিতে ভারতীয় নারীর অবস্থানের দৈন্যতা আরো প্রকট করে তুলে ধরে। সমগ্র বিশ্বের জিডিপিতে
নারীর অবদান যেখানে প্রায় 37%, ভারতীয় নারীর অবদান জাতীয় জিডিপিতে 17%-এরও কম। খুবই আনফর্চুনেট। জাতীয় আয়ের ক্ষেত্রে এটা বোধহয় 19% হয়েছে লাস্ট টাইম। জাতীয় আয়ের ক্ষেত্রে নারীর অবদানের এই দৈন্যতা প্রকৃতপক্ষে ভারতীয় সমাজে নারীর অবস্থানের কুফল। নারীর শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, স্বাবলম্বন সর্বক্ষেত্রে ভারতীয় নারীর পিছিয়ে পড়া অবস্থান এর জন্য অবশ্যম্ভাবী রূপে দায়ী। বর্তমান সময়ের প্রেক্ষিতে একটি সমস্যা ঘোরতর রূপে বিদ্যমান। নারী শিক্ষার হার বাড়লেও নারী স্বাবলম্বন সে অর্থে বাড়ার পরিবর্তে কমেছে অনেকখানি। এখানে আমি ডেটার ইউজটা দেখালাম, সূত্রের ইউজটা আজ দেখালাম না। পরবর্তী ক্লাসে সূত্রের ইউজ দেখাবো এবং এটা কেবলই সেকেন্ড প্যারা। থার্ড প্যারা লেখার আরেক রকম নিয়ম রয়েছে। থার্ড প্যারাটাতে আমাদের কনক্লুড করতে হবে বিষয়টা। সেখানে এই ক্ষেত্রে যেমন আমরা বিভিন্ন সরকারি প্রকল্প যেগুলো নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করছে, নারীর অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহিত করছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা লিখবো। সেখানে কেন্দ্র রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেগুলো উল্লেখ করব। এটা কি বলতো, এটা না থিওরির মতো, অঙ্কে থিওরির মতো। তোমার মাথায় যেই বসে যাবে, তোমার কাছে কোনো টপিক কঠিন মনে হবে না। আচ্ছা, এইটা তো ফরম্যাট, এই ফরম্যাটে তো আমি লিখেছি, তাহলে এই টপিকটা আমি লিখতে পারবো। তুমি নিজেই লিখতে পারবে। প্রতিবেদন একটু সময় নিয়ে শেখার ব্যাপার। আমি সবটাই শেখাবো, সব রকম টপিক শেখাবো। পেড ক্লাসে আমি টোটাল সাজেশনটাই দিয়ে দেবো। ওকে? হ্যাঁ, ভূমিকা, একদম একদম। তো আজ একটা ওভারঅল আলোচনা হলো। আবারও বলছি, প্রতিটা টপিক আমি ধরে ধরে আলোচনা করব। আমি ওয়াইটিতেও ক্লাস আনার চেষ্টা করছি এবং ওয়াইটি ফ্রি লাইভ কোর্স একটা করার চেষ্টা করছি, যেটা তোমরা এই WBPSC চ্যানেলেই পেয়ে যাবে। আর নোটস গুলো পাবে সহেলি ম্যাম _ টেক্সটবুক। যেমন আজকে আমি হোমওয়ার্ক দিলাম, কিন্তু একটা হোমওয়ার্ক দুটো দিলাম অ্যাকচুয়ালি। আর একটা টপিক দিলাম হোমওয়ার্কে, নতুন দূষণ দানব প্লাস্টিক তৈরি করে ফেলো সকলে। এখানে আমি ফার্স্ট প্যারাটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, ফার্স্ট প্যারাটা দিয়ে দিয়েছি, বাকি সেকেন্ড আর থার্ড প্যারা লিখে তৈরি করার কাজ তোমার। আমি ক্লাসে আলোচনা করব। ওকে, অবশ্যই ক্লাস ফলো করতে থাকো তোমরা। টেক্সটবুক সুপার কোচিং চ্যানেল এবং এই WBPSC সুপার কোচিং এ নিয়মিত আমার ক্লাস থাকবে, যেখানে গ্রামার এবং ডেসক্রিপটিভ বাংলা যে পরীক্ষায় থাকুক না কেন, গ্রামারও নিয়মিত ক্লাস হচ্ছে। কোঅপারেটিভের জন্য কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং পিএসসির তনয়া আজকে ক্লাসে আলোচনা করবো না বললাম, পরবর্তী প্রতিবেদনের ক্লাসে আলোচনা হবে। ঠিক আছে, আর উল্লেখ করে দিলাম যে বিভিন্ন প্রকল্পের কথা এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, ক্লাস ফলো করতে থাকো, আশা করি কোনো অসুবিধা হবে না। আর একবারও বলে নিই, যারা পরে জয়েন করলে তারা প্রথম থেকে ক্লাসটা দেখো। এটা পিএসসি ক্লাসের কমপ্লিট আলোচনার একটা ক্লাস, যেখানে তোমার সমস্ত কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে, ইনক্লুডিং টাইম ম্যানেজমেন্ট। পরীক্ষায় 30 মিনিটে ম্যাম লিখবো কেমন করে, এটা কি পসিবল? আমি বলছি পসিবল। এখন তোমাদেরই যারা ক্লাসমেটস রয়েছে এই এই প্ল্যাটফর্মে, তারা 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে এক একটা ইভ্যালুয়েশন শিট কমপ্লিট করে আমাকে পাঠাচ্ছে। আমি এখনো পর্যন্ত প্রায় 500 কপি চেক করে ফেলেছি। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো তাদের 500 এর বেশি কপি চেক করে ফেলেছি। ইনফ্যাক্ট 20 to 25 মিনিটসে তারা লিখে ফেলছে। তাহলে তোমরা কেন পারবে না? টাইম ম্যানেজমেন্টটা প্র্যাকটিসের মধ্যে আসতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আবারও একবার বলে নিই, এই মুহূর্তে অফারটা কিন্তু আজকেই কেবলমাত্র ভ্যালিড থাকছে এবং তোমরা বেঙ্গল টাইগার অবশ্যই অ্যাক্সেস করতে পারো মাত্র 999। এবং এখানে আমার যে কোর্সেস গুলো আছে সেগুলো তোমরা সবটাই পেয়ে যাবে। ওকে, হ্যাঁ হরিহর, ওগুলো খুব ভালো প্রতিবেদন, ওগুলো পরীক্ষার জন্য প্রতিবেদন, ইম্পর্টেন্ট প্রতিবেদন, ভালো করে তৈরি করে ফেলবে। তোমার যদি মনে হয় কিছু ডেটা তুমি অ্যাড করবে, তুমি অ্যাড করতে পারো। আমি আমার মতো করে নমুনা লিখিয়ে দিচ্ছি, আমার কাছে যেটুকু যে ডেটার কালেকশন আছে, তোমরা তোমাদের মতো করে সেটাকে ইম্প্রোভাইজ করতে পারো। আমি নোট দিয়েছি মানে ওটাই মুখস্থ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সেখানে তোমরা নিজেদের মতো করে ডেটা অ্যাড করতে পারো। কারোর ক্রিয়েটিভ ইন্ডিপেন্ডেন্সে আমি হস্তক্ষেপ করি না। আমার এক্সপেকটেশন এটাই, আমার উত্তরগুলো নমুনা উত্তর, আমি সেটা সাফিসিয়েন্ট দেবো। পেড ক্লাসে বলো, ওয়াইটিতেও আমি অনেকই আনসার শেয়ার করি। কিন্তু তোমাকে লিখতে শিখতে হবে। এই লেখাটা শিখে গেলেই তোমার কনফিডেন্সটা 40+ পাওয়ার জায়গায় একদম চলে আসবে এবং আমার কনফিডেন্সটাও চলে আসবে যে আমার ছাত্রছাত্রীরা 40+ স্কোর করছে। ঠিক আছে, 19-এ কিন্তু করেছে, বহুজন করেছে, সো তোমরাও পারবে। বাই এভরিওয়ান, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ক্লাসের নোটিফিকেশন পেতেও কিন্তু সহেলি ম্যাম _ টেক্সটবুক এই যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে এখানে চোখ রেখো। বাই, হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গ্রেট উইকেন্ড।